সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভি পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, আজ 120তম পর্ব। বাজারে বিভিন্ন ধরনের ঔষধ আমরা কিনে থাকি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আমরা নিজেরা অথবা আহ, যিনি হয়তো অভিজ্ঞ চিকিৎসক নন কিংবা আদৌ চিকিৎসক নন এমন মানুষের পরামর্শে আমরা বিভিন্ন ধরনের ঔষধ আহ, যেগুলো আসলে একটা নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করা যায় না সেগুলো সেবন করে থাকি, এবং যেখানে দরকার না সেখানেও সেবন করে থাকি। এই এই সমস্ত কারণে আসলে আমরা অনেক ভাবে ভুক্তভোগী হই। দর্শক, আজ কথা বলবো স্টেরয়েড ওষুধ নিয়ে এবং এর অপব্যবহার নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার তাসফিয়া হক ম্যাম, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস হেলথ, এমডি রেমাটোলজি, বিএসএমএমইউ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেমাটোলজি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। ম্যাম আছেন আমাদের সাথে, আমি আমন্ত্রণ জানাই। ম্যাম, আপনাকে কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? ম্যাম, আমিও ভালো আছি। ম্যাম, ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন, আমার দর্শকদের সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমার এই ধন্যবাদ আসলে আমার দর্শকদের পক্ষ থেকে এবং একই সাথে ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকেও। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি। দর্শক, আমাদের আলোচনা চলাকালীন সময়ে অর্থাৎ লাইভ চলাকালীন সময়ে স্টেরয়েড জাতীয় ওষুধ এবং এর অপব্যবহার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্নের কথা কিংবা সমস্যার কথা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স, আপনার প্রশ্নের কথা বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। দর্শক, আমাদের আজকের আয়োজনে সায়েন্টিফিক পার্টনার জেলটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউকাসে আমরা কথা বলবো স্টেরয়েড ওষুধ এবং এর অপব্যবহার নিয়ে। ডাক্তার তাসফিয়া হক ম্যাম, আমি শুরুতেই একটু জানতে চাই, স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে কথা বলতে চাই যেহেতু, স্টেরয়েড জাতীয় ওষুধগুলো আসলে কি এবং এটা আমাদের দেহে কিভাবে কাজ করে, এই বিষয়টি একটু যদি বলতেন। ধন্যবাদ। আসলে স্টেরয়েড জাতীয় ঔষধ, এই স্টেরয়েড নামটি আমাদের আশেপাশে অনেকের মধ্যেই এই শব্দটি পরিচিত। তো আমরা যদি একটু বুঝতে চাই যে আসলে স্টেরয়েডটা আসলে কি, আমাদের স্বাভাবিকভাবে কিন্তু আমাদের শরীরে আমরা জানি যে বিভিন্ন হরমোন আছে। আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য বিভিন্ন ধরনের হরমোন আছে। স্টেরয়েডও আমাদের শরীরে দুটো গ্রন্থি আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটাকে আমরা বলি, অর্থাৎ আমাদের দুই পাশে যে দুটো কিডনি থাকে, কিডনির উপরে ছোট্ট দুটো গ্রন্থি থাকে দুই পাশে, যেটাকে আমরা বলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সেখান থেকেও আমাদের শরীরের বেশ কিছু প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটি হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন। তবে স্টেরয়েড কিন্তু শুধুমাত্র যে হরমোন হিসেবে নিঃসরণ হয় তা না, আমাদের শরীরের বিভিন্ন কাঠামো তৈরির ক্ষেত্রেও স্টেরয়েড জাতীয় উপাদান রয়েছে। মোটামুটি দুই রকম কাজ মূলত করে। একটা হচ্ছে আমাদের যে শরীরের যে কোষগুলোর যে চারপাশে যে পর্দাটা থাকে, তার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্টেরয়েড জাতীয় উপাদান। আরেকটি হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ইমিউন সিস্টেম, আমাদের শরীরের বিভিন্ন ডিফেন্স সিস্টেম। যখনই আমরা আমাদের শরীর কোনো রকমের বিপদে পড়ে, কোনো রকম সমস্যায় পড়ে, তখন স্ট্রেস হরমোন হিসেবে এই জাতীয় হরমোনগুলো কাজ করে, যেই হরমোনগুলো আমাদেরকে তাৎক্ষণিক শরীরের বেশ কিছু ওঠানামা অথবা শরীরের বেশ কিছু সমস্যাকে প্রাথমিকভাবে মোকাবেলা করে শারীরিকভাবে, অর্থাৎ শারীরবৃত্তীয়ভাবে, ফিজিওলজিক্যালি। তার জন্য বাইরে থেকে কোনো ঔষধ প্রয়োজন হয় না। কিন্তু যখন বেশ কিছু রোগ আছে, যেসব রোগের কারণে আমরা স্টেরয়েডটাকে বাইরে থেকে যখন ঔষধ হিসেবে ব্যবহার করি, তখন এটাকে আমরা বলি স্টেরয়েড ঔষধ। এবং স্টেরয়েড ঔষধটি কিন্তু আসলে খাবার ঔষধ থেকে শুরু করে, ইনজেকশন থেকে শুরু করে, গায়ের মলম থেকে শুরু করে, স্প্রে, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের অসুখের ক্ষেত্রে স্টেরয়েডের বিভিন্ন ধরনের ফর্মুলেশন, অর্থাৎ আমরা যেটাকে বলি যে স্টেরয়েডটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, এরকম বিভিন্ন ধরনের প্রিপারেশন পাওয়া যায়। ধন্যবাদ ম্যাম। আমরা স্টেরয়েড সম্পর্কে একটা ধারণা পেলাম এবং বুঝতে পারলাম বিভিন্ন উপায় স্টেরয়েড করে থাকেন, অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে এই স্টেরয়েড এর মাধ্যমে চিকিৎসার প্রয়োজন পড়ে। ম্যাম, অপব্যবহারে যাওয়ার আগে একটু ব্যবহার সম্পর্কে জেনে নিতে চাই। স্টেরয়েড জাতীয় ওষুধ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আসলে স্টেরয়েড জাতীয় ঔষধ কিন্তু আমাদের বিভিন্ন রকম
আহ, এর ব্যবহারটা আসলে বেশ আহ, বহুমাত্রিক। অর্থাৎ স্টেরয়েড ঔষধ যখন আবিষ্কার হলো, স্টেরয়েড কিন্তু আমাদের একটি লাইফ সেভিং ঔষধ। তো কিন্তু এই লাইফ সেভিং ওষুধটাই, অর্থাৎ জীবন রক্ষাকারী ওষুধটাই আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার না করি তখনই আসলে আমাদের বিপত্তি ঘটে। এই স্টেরয়েড ওষুধটি বিভিন্ন ধরনের রোগে ব্যবহার করা হয় এবং বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রোগ বলতে আমাদের অনেকগুলো রোগ, খুব কমন যেসব রোগ, যেই রোগগুলো সম্পর্কে হয়তো আমরা নামগুলো পরিচিত, তার মধ্যে একটি খুব কমন হচ্ছে আমাদের অ্যাজমা অথবা শ্বাসকষ্ট। তারপর আমাদের স্কিনের বিভিন্ন রকম চর্মরোগ আছে। আমাদের বিভিন্ন রকমের অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো হয়, সেটা স্কিনের অ্যালার্জি হতে পারে, আমাদের নাকের অ্যালার্জি যেটাকে আমরা রাইনাইটিস বলি। তারপর আমাদের যখন অ্যাজমার ক্ষেত্রেও সেটাও কিছুটা অ্যালার্জির সাথে সম্পর্ক আছে। একই রকম ভাবে এই যে বিভিন্ন রকমের রোগ বললাম, এই রোগগুলোর সাথে সাথে আবার কিছু এসব রোগের ক্ষেত্রে আমরা মোটামুটি বলতে পারি যে স্টেরয়েডটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয় দুই ভাবে। একটা হচ্ছে লোকাল, অর্থাৎ ওষুধটা আমি ঠিক যেই জায়গাতে ব্যবহার করছি ওই জায়গাতেই কাজ করবে। আরেকটা হচ্ছে সিস্টেমিক, অর্থাৎ ওটা আমরা মুখে খাবো অথবা ইনজেকশনের মাধ্যমে নিব। ওষুধটি ব্লাডে মিশে যাবে, তারপর সে তার ইফেক্টটা শো করবে। তো যেগুলো লোকাল, সেগুলো হচ্ছে যেমন যখন আমাদের স্কিনে কোনো প্রবলেম হয় আমরা অয়েনমেন্ট হিসেবে ব্যবহার করি। তারপর নাকের জন্য বিভিন্ন স্প্রে আছে। অ্যাজমার ক্ষেত্রে আমরা ইনহেলার ব্যবহার করি। এই ফর্মুলেশন গুলো হচ্ছে কিন্তু লোকাল, অর্থাৎ ঠিক যেই অঙ্গের সমস্যা আমরা ওষুধটা এমন ভাবে তৈরি করা যে সেটা ব্যবহার করলে শুধুমাত্র ওই অংশটুকুতেই কাজ হবে। অর্থাৎ এদের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গার যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম। অন্যদিকে যেটা সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড, সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড আসলে আমাদের স্টেরয়েডের মেডিকেল টার্মটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। তো যেটা সিস্টেমিক মানে আমাদের টোটাল ব্লাডের মাধ্যমে ছড়িয়ে কাজ করবে, সেটা আমরা মুখে খাওয়ার ওষুধ হিসেবে ব্যবহার করি, ইনজেকশন হিসেবে ব্যবহার করি। এইগুলো যেই রোগগুলো এর আগে বললাম যেখানে আমাদের লোকালি ব্যবহার করি, ওই রোগগুলো যখন একটু অতিরিক্ত মাত্রায় মাত্রাতিরিক্ত হয় এবং আমরা বিভিন্ন রকমের চিকিৎসার পরিভাষা যখন বুঝতে পারি যে আমাদের খুব তাৎক্ষণিক কোনো সমাধান অথবা ওই অঙ্গ রক্ষা অথবা জীবন রক্ষার জন্য প্রয়োজন, তখন এই সব লোকাল স্টেরয়েড যেখানে আমরা ব্যবহার করি সেখানেই কিন্তু আমরা মুখে খাওয়ার অথবা খুব রোগীর অবস্থা যদি খারাপ হয় যে রোগী মুখে ওষুধটা খেতে পারবে না অথবা রোগটা যদি খুব সিরিয়াস হয়, তখন আমাদেরকে এই স্টেরয়েডটাকে আমরা ইনজেকশন আকারে ব্যবহার করি। এছাড়া কিছু রোগ আছে, যেমন এই রোগগুলো হচ্ছে বেশ কিছু বাতের সমস্যা আছে, আমাদের কিডনির কিছু সমস্যা আছে। যখন আমরা জানি এখন আমরা বিভিন্ন রকমের ট্রান্সপ্লান্ট হয়, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে হার্ট ট্রান্সপ্লান্ট, অর্থাৎ আমাদের অন্য কোনো ব্যক্তির অঙ্গ আমাদের শরীরে প্রতিস্থাপন করা। সেক্ষেত্রে কিন্তু যেহেতু অন্য ব্যক্তির শরীরের অংশ আমার শরীরের জন্য নতুন, আমার শরীর ওই বাইরের অংশটিকে প্রতিহত করার চেষ্টা করবে। অর্থাৎ সে বুঝতে পারবে না যে এটা আসলে কোনো ক্ষতিকর কিছু নাকি তার জন্য ভালো। সেহেতু আমাদের বডির যে ইমিউন সিস্টেম, সে হয়তো বাইরের কোষটাকে অথবা বাইরের অঙ্গটাকে হয়তো মেরে ফেলার চেষ্টা করবে। ওই সময়ও আমরা স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করি সেই রিয়াকশন গুলো কমানোর জন্য। তারপর বিভিন্ন ধরনের কেমোথেরাপি, বিভিন্ন ধরনের ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা একই সাথে কেমোথেরাপিউটিক ওষুধের সাথে বিভিন্ন মেয়াদে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করি। আর বাতের সমস্যাগুলো ছাড়াও বিভিন্ন রকম আর্থ্রাইটিস ছাড়াও বেশ কিছু রিউমাটোলজিক্যাল রোগ আছে, যেমন এসএলই, তারপর সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমায়োসাইটিস এবং এই ধরনের কিছু রোগ আছে যে রোগগুলো কিনা আমাদের সিস্টেমিক রিউমাটোলজিক্যাল রোগ, অর্থাৎ আমরা বাতের সমস্যার সাথে শরীরের অন্যান্য সমস্যা হয়। এই ধরনের রোগগুলোতেও আমরা কিন্তু স্টেরয়েডটা ব্যবহার করে থাকি। অসংখ্য ধন্যবাদ। সুতরাং দর্শক, আমরা বুঝতে পারলাম স্টেরয়েড কিন্তু অনেক ক্ষেত্রেই জীবন রক্ষাকারী একটি ঔষধ। অ্যাজমা, হাঁপানি থেকে শুরু করে আমাদের বিভিন্ন চর্মরোগ, রিউমাটোলজিক্যাল অসুখ, থেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, আসলে এর ব্যবহার এতই বিস্তৃত। আমার মনে হয় যে একটা এর জন্য অল্প কথা বলে এর ব্যবহারটাকে বোঝানো সম্ভব নয়। এত গুরুত্বপূর্ণ একটি ওষুধ, এত দরকারি একটি ঔষধ, কিন্তু দরকারি ঔষধেরও যদি অপব্যবহার করা হয় সেটাও কিন্তু অনেক জটিলতা বয়ে আনতে পারে। আমরা সেই বিষয়ে জানবো। ম্যাম, এবারে একটু জানাই, যে বিভিন্ন অস্ত্রের স্টেরয়েড ব্যবহার করা হয় এবং অনেক
ক্ষেত্রে প্রয়োজন পড়ে একটা লম্বা সময় ধরে ব্যবহার করার, যেমন অ্যাজমার ক্ষেত্রে কিংবা বিভিন্ন রিউমাটোলজিক্যাল অসুখের ক্ষেত্রে ব্যবহার করা হয়তো প্রয়োজন পড়তে পারে। এই যে লম্বা সময় ধরে স্টেরয়েড ব্যবহার করার প্রয়োজন পড়ে, এই ক্ষেত্রে কি কোনো সাইড ইফেক্ট এর দেখা দেয় কিনা, কিংবা এই ক্ষেত্রে আসলে কোনো প্রিকশন আছে কিনা, সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জেনে নিব ম্যাম। আসলে এই যে স্টেরয়েড যে ওষুধটি আহ, আমরা বলতে পারি যে আসলে অনেকটা জাদুর মতো কিন্তু আমাদেরকে এক একটি বিপদ থেকে রক্ষা করে। তো যে ওষুধের এরকম জাদুকরী ইফেক্ট আছে তার কিন্তু একই সাথে কিছু সাইড ইফেক্টও আছে। তো সাইড ইফেক্ট অথবা পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আমরা যেটাকে বোঝাই, সেক্ষেত্রে যখন আমরা হাসপাতালে অথবা আমরা ইনজেক্টেবল ফর্মে খুব আহ, সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে যখন ব্যবহার করি তখন কিন্তু আসলে আমরা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে খুব সহজে মিনিমাইজ করতে পারি। কারণ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হয়তো চিকিৎসকরা বিভিন্ন রকমের সতর্কতা অবলম্বন করে ফেলি আগে থেকেই। কিন্তু যেসব ক্ষেত্রে আসলে এই ঔষধটি, যেটা আমি বললাম যে মুখে খাওয়ার ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, এই ওষুধটি বিভিন্ন জায়গায় লোকালি অর্থাৎ মলম হিসেবে, স্প্রে হিসেবে পাওয়া যায়, ওইসব ক্ষেত্রে আসলে দেখা যায় যে দীর্ঘমেয়াদে অনেক সময় রোগীরা হয়তো চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যবহার করছে, তখন আসলে এটাকে চলে যায় অপব্যবহারের ক্ষেত্রে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অপব্যবহার প্রসঙ্গটি ছাড়াও সঠিক ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা সঠিক রোগের জন্য সঠিক ডোজেও যদি স্টেরয়েডটি ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু স্টেরয়েড এমন একটি ওষুধ যে এটার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। এবং ওষুধটি দেওয়ার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার ওষুধের কাছ থেকে আমি যেই সুফলটা পেতে চাচ্ছি আর এই স্টেরয়েডের যেই পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি ওই রোগীর ক্ষেত্রে আছে, কোনটার পাল্লা ভারী। অর্থাৎ আমি যদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলি, পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আসলে নির্ভর করে আমার স্টেরয়েডের ডোজটার উপরে, মানে আমি কতটুকু পরিমাণে দিচ্ছি এবং কত মেয়াদে দিচ্ছি, কত লম্বা সময় ধরে দিচ্ছি, তার উপরে এর পার্শ্ব প্রতিক্রিয়াটি নির্ভর করে। একই সাথে যখন আমরা ওষুধটা বন্ধ করে ফেলবো, বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ায় আসলে আবার স্বাভাবিক হয়ে যায়, সেগুলো চলে যায়। তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আসলে একবার যদি হয়ে যায়, আমরা ওষুধ স্টেরয়েডটি বন্ধ করলেও সেই পার্শ্ব প্রতিক্রিয়ার জের আসলে রোগীকে বয়ে যেতে হয়। তো আমি যদি সহজভাবে বলি যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, খুব কমন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা পাই সেটা হচ্ছে রোগী অতিরিক্ত মোটা হয়ে যায়, রোগীর চামড়ায় বিভিন্ন সমস্যা দেখা যায়, চামড়াটি পাতলা হয়ে যায়, রোগীর অতিরিক্ত স্থূলতা চলে আসে, চামড়ার নিচে রক্তক্ষরণ হয়, যে কোনো রকম ইনফেকশনে, যেহেতু আমি বললাম যে স্টেরয়েডের কাজটি হচ্ছে আসলে আমাদের ইমিউন সিস্টেমটাকে একটু দুর্বল করা, যেসব রোগের ক্ষেত্রে ইমিউন সিস্টেমটা হাইপার হয়ে যায় সেখানেই আমরা কিন্তু স্টেরয়েডটা ব্যবহার করি ওই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু একই সাথে তো সে আমার স্বাভাবিক ইমিউন সিস্টেমটাকেও দুর্বল করছে, স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করছে। সেই কারণে স্টেরয়েড দিলে এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি থাকে। খুব কমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে চোখে, চোখে ছানি পড়া, চোখে গ্লুকোমা যেটাকে আমরা বলি, চোখের ভেতরে প্রেসার বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো হয়। এবং ক্যাটারাক্ট যেটা বা ছানি পড়ে যাওয়া যেটা, এটা কিন্তু অনেক সময় দেখা যায় স্টেরয়েড বন্ধ করলেও যদি কোনো রোগীর স্টেরয়েডের কারণে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যায়, সেটা হয়তো আর স্বাভাবিক হয় না। খুব গুরুত্বপূর্ণ একটি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আমাদের হাড় পাতলা হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। হাড় পাতলা হয়ে হয়তো হাড়টা ভেঙে যেতে পারে, প্রিম্যাচুরলি ভেঙে যেতে পারে। এবং এই যে হাড়ের উপর যে ইফেক্ট, এইটাও কিন্তু স্টেরয়েড বন্ধ করার পরও দেখা যায় স্বাভাবিক হতে বেশ সময় লাগে এবং অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক হয় না। আবার এই স্টেরয়েডটা যদি আমরা অল্প বয়সে ব্যবহার করি, যেহেতু হাড়ের বৃদ্ধির উপর এর একটি ইফেক্ট আছে, অল্প বয়সে ব্যবহার করলে কিন্তু সেই শিশুর স্বাভাবিক যে গ্রোথ, সেই গ্রোথটাও বিপর্যস্ত হয়। এই স্টেরয়েড যদি দীর্ঘদিন ব্যবহার করি তাহলে আমাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, খুব অল্প বয়সেই হার্টের বিভিন্ন সমস্যা হওয়া, শরীরে পানি চলে আসা, হার্টের সমস্যা হওয়া, এমনকি বেশ কিছু মানসিক সমস্যার মধ্যে অনিদ্রা, অতিরিক্ত দুশ্চিন্তা চলে আসা, বিষণ্ণতা, এরকম আসলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা স্টেরয়েড জাতীয় ঔষধে দেখতে পাই। এমনকি যদি আমরা সঠিক ডোজে সঠিক মাত্রা ব্যবহার করি তারপরও। তাহলে যখন আমরা স্টেরয়েডটা ব্যবহার করব, তাহলে একটা প্রশ্ন ছিল যে সেক্ষেত্রে আমরা সতর্কতা কিছু নিতে পারি কিনা। সতর্কতার মধ্যে প্রথম কথা হচ্ছে, যেই চিকিৎসক, প্রথম কথা আমরা একদম সঠিক রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া স্টেরয়েড ব্যবহার করব না কখনোই। এবং চিকিৎসক প্রথমে চিন্তা করবেন যে স্টেরয়েড যখন উনি দিতে বাধ্য হবেন শুধু তখনই দিবেন,
এবং যদি লম্বা সময় স্টেরয়েড দিতে হয় তাহলে শুরুতেই উনার একটি প্ল্যান থাকবে যে এই ওষুধটি কিভাবে দিবেন এবং এই ওষুধটি কত দ্রুত আবার রোগীর কাছ থেকে আমরা উইথড্র করতে পারি, অর্থাৎ রোগীর ওষুধটি কিভাবে বন্ধ করতে পারি। এরপর হচ্ছে, যেহেতু আমি বললাম বিভিন্ন ইনফেকশনের ঝুঁকি বাড়ে, আমাদেরকে বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলো অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, যাদেরকে আমরা লম্বা সময় স্টেরয়েড দেওয়ার প্রয়োজন মনে করি, বিভিন্ন রোগের কারণে বাধ্য হই, তখন তাদের ক্ষেত্রে আমরা সেই ভ্যাকসিনগুলো দিয়ে দিই। নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের কিছু ভ্যাকসিন। তারপর হচ্ছে কোন রোগীর ক্ষেত্রে দিচ্ছি, রোগীর কিছু এক্সিস্টিং কন্ডিশন আমাদেরকে খেয়াল করতে হবে, অর্থাৎ যদি উনি ইতিমধ্যে ডায়াবেটিস বা হাই প্রেশারের রোগী হন তাদের ক্ষেত্রে আমাদের বাড়তি সতর্কতা, রোগীর যদি কোনো ধরনের ইমিউন দুর্বলতা থাকে তাদের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। এমনি ভাবে যদি হার্টের সমস্যা থাকে, হাতে পায়ে পানি আসা প্রবণতা থাকে, এরকম বিভিন্ন রোগীর ক্ষেত্রে কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমাদের একটু অতিরিক্ত সতর্ক হতে হবে। এবং একই সাথে যখন আমরা যতদিন স্টেরয়েডটা চলবে, স্টেরয়েডটা কিভাবে কোন ডোজে উনি খাবেন এবং তখন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে আসলে ফলো আপ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা বুঝতে পারলাম দর্শক, আসলে স্টেরয়েড জাতীয় ঔষধ জীবন রক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হলেও অনেক ক্ষেত্রে কিন্তু এর বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এবং একজন চিকিৎসক স্টেরয়েড জাতীয় ওষুধ তখনই দিয়ে থাকেন যখন আসলে রিস্ক বেনিফিট রেশিওতে বেনিফিটটা জয়লাভ করে। অর্থাৎ রোগীর এই কিছু ক্ষতি হলেও তার যাতে আসলে লাভের পাল্লাটা ভারী থাকে। সুতরাং স্টেরয়েড কিন্তু একেবারেই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা অনুচিত, এবং দীর্ঘমেয়াদী সেবনের মাধ্যমে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, এবং এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়মিত ফলো আপে থাকতে হবে, এবং আসলে খেয়াল রাখতে হবে যে তার কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ম্যাম, এবার একটু যদি অপব্যবহার প্রসঙ্গে আসি, আমাদের দেশে অনেক ঔষধের অনেক রকম অপব্যবহার রয়েছে, এবং স্টেরয়েডও তার ব্যতিক্রম নয়। এটা ওভার দ্য কাউন্টার ওষুধ না হওয়া সত্ত্বেও আসলে এর ইচ্ছা মতো ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের প্রান্তিক এলাকাগুলোতে এর যথেচ্ছা ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে আসলে এই অপব্যবহার গুলো কোথায় করা হয় এবং কারা করছে, আপনার অভিজ্ঞতা প্রেক্ষিতে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে এটি খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, কারণ প্রসঙ্গটা এমন যে আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে কিন্তু এ ধরনের রোগী প্রচুর পাই। যেহেতু রিমাটোলজিস্ট হিসেবে রোগী দেখি, আমাদের রিমাটোলজিক্যাল অনেকগুলো রোগে যেহেতু স্টেরয়েডটাকে আমরা ব্যবহার করে থাকি। আর যেটা প্রথম দিকে একবার বললাম যে স্টেরয়েডটা কিন্তু আসলে একটা ম্যাজিক্যাল ওষুধ, অর্থাৎ এই ওষুধের ইফেক্টটা, এই ওষুধের ফলটা আমরা খুব দ্রুত পাই। যেহেতু খুব দ্রুত পাই, তখন রোগী যখন একবার এই ঔষধের ফলটা খুব দ্রুত পেয়ে যান, তখন আসলে এই ওষুধটা উনি বারবার সেবন করতে চান। এর পেছনে বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে যে তুলনামূলকভাবে যে সকল রোগের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ওষুধটি কাজ করে, সেই সকল রোগের সঠিক যে চিকিৎসা পদ্ধতি বা সঠিক যে ঔষধগুলো, তার চাইতে স্টেরয়েড খরচের দিক দিয়ে অনেক কম মূল্যে পাওয়া যায়। তারপর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে সেটা হলো যে আমরা কিন্তু প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ফার্মেসি থেকে যে কোনো ঔষধ কিনতে পারি, যে ব্যাপারটা আসলেই কোনোভাবেই একটি সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা বা সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থাকে উপহার দিতে পারবে না, যতদিন না পর্যন্ত আমরা যথেচ্ছ ঔষধ খাবার স্বাধীনতা যখন আমি রোগীর হাতে দিয়ে দিব, যখন ঔষধ কেনার স্বাধীনতা সম্পূর্ণ রোগীর হাতে থাকবে, তখন কিন্তু আসলে স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন রকম ঝুঁকির সম্মুখীন হবে, এবং যেটার ক্ষেত্রে স্টেরয়েড একটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলি, যদি খুব কমনে যেটা বললাম যে অ্যাজমা, আমরা প্রচুর অ্যাজমা রোগীর ক্ষেত্রে দেখি তারা হলো স্টেরয়েড, যখনই অ্যাজমার প্রকোপটা বাড়ে তখনই তারা দোকান থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে খেয়ে ফেলেন। ওই মুহূর্তে উনি তাৎক্ষণিক খুব দ্রুত উপশম পান, এরপর আবার হয়তো চিকিৎসাটা উনি গ্যাপ দিয়ে দেন। এই ক্ষেত্রে আমরা অ্যাজমার ক্ষেত্রে যেই চিকিৎসাগুলো আছে, অর্থাৎ আমরা ইনহেলার, সবাই চিনি ইনহেলার, আসলে আমাদের চারপাশে যেহেতু ঔষধ আমরা চাইলেই কিনতে পারি, সেহেতু কিন্তু ঔষধ নিয়ে, চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত আছে। ইনহেলার নিয়ে আমাদের অ্যাজমা রোগীদের মধ্যে মিথ প্রচলন আছে যে যদি ইনহেলার একবার ব্যবহার করা শুরু করি তাহলে সারা জীবন করতে হবে, ইনহেলার নেওয়াটা হয়তো কঠিন, ইনহেলার নিতে হওয়া মানে হচ্ছে আমার রোগটা নিশ্চয়ই অনেক জটিল, কেন আমি মুখে ওষুধ না খেয়ে ইনহেলার নিব। এই ধরনের বিভিন্ন ভ্রান্ত ধারণার কারণে
রোগীরা স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, আর একই সাথে দামের ব্যাপার তো একটা আছেই। এবং দেখা যায় যে অনেক সময় ঔষধের দোকানদাররাও কখনো কখনো হয়তো বলেন যে এই রোগী হয়তো বারবার একই এলাকার দোকান থেকে বারবার ওষুধ কিনতে যাচ্ছেন, দোকানদাররা বাধ্য হয়ে বলেন যে আসলে কিন্তু এই ওষুধ কিন্তু বারবার খাওয়াটা ভালো ভালো হবে না। মানে আমরা রোগীদের কাছ থেকে এই কথাটা পাই, যখন রোগীকে আমরা বলি যে আপনি বারবার কেন ওষুধের দোকান থেকে এই ওষুধটা কিনেছেন, রোগীরা সবসময় বলেন যে আসলে আমাদেরকে তো দিতে চাচ্ছিল না, কিন্তু আমার তো স্বল্প খরচে এবং দ্রুত আরাম পাওয়ার জন্য বারবার চিকিৎসকের কাছে আসতে হবে, এটা অ্যাভয়েড করার জন্য আসলে আমরা এই ওষুধটা খাচ্ছিলাম। এবং বিভিন্ন রোগ নিয়ে সঠিক ধারণার অভাবে, রোগের চিকিৎসা নিয়ে সঠিক ধারণার অভাবে আসলে এই স্টেরয়েডের অপব্যবহার হচ্ছে। স্টেরয়েড একটি খুব কমন অপব্যবহার হচ্ছে যাদের স্বাস্থ্য ভালো না, স্বাস্থ্য আমরা যেটাকে বলি যে রোগা হালকা পাতলা, তারা অনেক সময় মোটা হবার জন্য কিন্তু স্টেরয়েড জাতীয় ঔষধ নিজেরাই কিনে খান। আমরা আসলে আমরা জানি যে গরু মোটা তাজাকরণ কিছু ঔষধ পাওয়া যায়, সেগুলো কিন্তু স্টেরয়েড জাতীয়। বিভিন্ন পশু পাখির ক্ষেত্রে কিন্তু স্টেরয়েড জাতীয় ঔষধ এভাবে দেওয়া হয় তাদেরকে ব্যবসায়িকভাবে সফল হওয়ার জন্য। কিন্তু স্টেরয়েড ঔষধ খেলে যেহেতু এটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ওজন বেড়ে যায়, অনেকে এমনকি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এমন একজন ইয়াং এডুকেটেড মহিলা আমার কাছে এসেছিলেন যে উনি ব্লাড ডোনেট করতে চান, কিন্তু উনি খুব হালকা পাতলা, রোগা হালকা পাতলা। উনি নিজেই ভাবলেন যে উনি এত হালকা পাতলা, তাহলে তো ব্লাড ডোনেট করতে গেলে হয়তো উনার শারীরিক ফিটনেসটা কতটুকু কাজে দিবে। উনি কারোর সাথে পরামর্শ না করে, উনি কিন্তু শিক্ষিত, কারোর সাথে পরামর্শ না করে উনি খুব ভালো একটি কাজের জন্য, অর্থাৎ উনি চাচ্ছিলেন উনি রেগুলার ব্লাড দিবেন, সে কারণে উনি ওষুধের দোকান থেকে গিয়ে যে আমি কি খেলে মোটা হতে পারি, এভাবে উনি স্টেরয়েড খাওয়া শুরু করলেন। এবং এরপর আসলে উনি দীর্ঘমেয়াদী বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসলে আমাদের হসপিটালে আসলেন। তো এটা হচ্ছে একটা অপব্যবহারের একটা উদাহরণ। আর আমাদের যে বাতের যে সমস্যাগুলো বললাম, ব্যথার যে সমস্যাগুলো বললাম, বিভিন্ন রিমাটোলজিক্যাল যে রোগগুলো বললাম, এই রোগগুলো যখনই বাড়ে, অর্থাৎ যখন রোগগুলোর আক্রমণটা প্রকোপ হয়ে যায়, ওই সময় কিন্তু আমরা রোগটিকে তাৎক্ষণিকভাবে দমন করবার জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ শুরু করি। আর স্টেরয়েড জাতীয় ওষুধের সাথে আসলে আমরা অন্যান্য যে ওষুধগুলো দেই, সেই ওষুধগুলোর কিন্তু আমরা রোগীদেরকে বলেই দেই যে ওই ওষুধগুলোর কাজ, অর্থাৎ ফল পেতে একটু লম্বা সময় ধরে ওনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগী যখন একই সাথে দুটো ওষুধ শুরু করেন, যখন দেখেন যে স্টেরয়েড ওষুধটা খাওয়ার পরপরই উনি আরামটা অনুভব করছেন, কিন্তু অন্য ওষুধটা এত ধীর গতিতে কাজ করছে যে উনি এটা আলাদাভাবে ফিল করতে পারছেন না, তখন আসলে ওনারা খুব দ্রুত আরামের জন্য এবং অর্থ যেন খরচটা কম হয়, তখন দ্রুত ওনারা স্টেরয়েড জাতীয় ঔষধে চলে যান। এইভাবে আসলে মূলত যেসব ক্ষেত্রে আমরা টপিক্যাল অর্থাৎ স্প্রে, মলম হিসেবে ব্যবহার করি, সেই সব স্টেরয়েড গুলো অপব্যবহার হয়, একই সাথে যে মুখে খাওয়ার যে ট্যাবলেট সেগুলো অপব্যবহার হয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে অপব্যবহারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে স্টেরয়েডের ডোজ, তারপর কোন সময় দিব। আমরা কিন্তু স্টেরয়েডটা কখনোই রাতে দিব না, কিন্তু আমরা প্রচুর রোগী পাই, বিশেষ করে আমাদের বাতের সমস্যাগুলো হচ্ছে স্টেরয়েড বা বাতের ব্যথাগুলো সকালবেলা বেড়ে যায়, যেসব বাতে আসলে স্টেরয়েড জাতীয় ওষুধ দিতে হয়, ওই রোগীরা টানাই দেখা যাচ্ছে রাত্রেবেলা উনি স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, খেয়ে বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমাদের কাছে আসছেন। এবং এইভাবে লম্বা সময়ে স্টেরয়েড খেয়ে, এমনকি যদিও বললাম আমি যে স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়াটা নির্ভর করছে আসলে ডোজের উপর, মেয়াদের উপর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে খুব অল্প সময়ে স্টেরয়েড খাওয়ার পরও, অথবা হয়তো অনেক আগে কোনো কারণে উনি স্টেরয়েড খেয়েছিলেন, তারপরও কিন্তু আমরা হয়তো হাড় পাতলা হওয়া, হয়তো উনি হাড় ভেঙে এমন একটি হাড় ভেঙে উনি আমাদের কাছে আসলেন যে সে হাড় ভাঙার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে উনি হয়তো স্টেরয়েড জাতীয় কোনো ঔষধ নিজেই খাচ্ছেন, অথবা অনেক সময় হয়তো চিকিৎসকের পরামর্শে খাচ্ছিলেন, কিন্তু এরপর হয়তো আর উনি সেই চিকিৎসকের যে পরামর্শটা সেটা হয়তো আর কন্টিনিউ ভাবে ফলো আপ উনি থাকেন নাই। ধন্যবাদ ম্যাম। এই যে স্টেরয়েডের অপব্যবহার নিয়ে জানলাম আমরা, এই অপব্যবহার গুলো রোধ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে অপব্যবহার যখন আমি বলছি, স্টেরয়েডের ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্কতাটা হতে হবে দুই ধাপে। একটা হচ্ছে যখন আমরা সঠিকভাবে সঠিক ডোজেও যখন স্টেরয়েড আমরা কোনো রোগীকে দেব, বা কোনো রোগীও যখন স্টেরয়েড জাতীয় ঔষধ যখন ওনাকে চিকিৎসক প্রেসক্রাইব করবেন, সচেতন রোগী হিসেবে রোগীরও দায়িত্ব এবং চিকিৎসক হিসেবে তো অবশ্যই আমাদের দায়িত্ব যে যেহেতু এই ওষুধটি বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবার সম্ভাবনা আছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা কিভাবে কমাতে পারি,
কি কি করলে বা কি কি সতর্কতা অবলম্বন করলে পার্শ্ব প্রতিক্রিয়ার হার আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। এটি হচ্ছে এক ধরনের সতর্কতা। আর দ্বিতীয় হচ্ছে যেটাকে আমরা বললাম যে অপব্যবহার, অর্থাৎ অপ্রয়োজনে কোন রকমের চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অথবা নির্দিষ্ট মেয়াদের বাইরে যথেচ্ছভাবে স্টেরয়েড ঔষধ ব্যবহার করা, যেটাকে আসলে আমরা অপব্যবহার বলি। সেক্ষেত্রে প্রথম প্রথম ধাপে আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রোগীদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদেরকে এই যে শরীরটা দিয়েছেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এবং এই শরীরের কাঠামোর ভেতরেই কিন্তু এই শ্রেষ্ঠত্বটা। এই শ্রেষ্ঠ একটি সৃষ্টিকে, এই শ্রেষ্ঠ সৃষ্টির যখন কোনো সমস্যা হবে, সেই সমস্যাটাকে আমাদের কিন্তু খুব সঠিকভাবে ডিল করতে হবে। যারা এই রোগগুলো সম্পর্কে, যারা এই শারীরিক কাঠামোটা সম্পর্কে যাদের পড়াশোনা আছে, যাদের জানা আছে, তাদের পরামর্শ নিতে হবে। আমরা কিন্তু কখনোই আমাদের বাড়ির যখন কোনো একটি জিনিস নষ্ট হয় আমরা যার তার কাছে ঠিক করাই না। ওই বিষয়টির সঠিক জায়গা খোঁজার চেষ্টা করি, মনে করি যেন আমার জিনিসটা যত্নে থাকে, জিনিসটা নষ্ট না হয়। কিন্তু আমরা শরীরের ব্যাপারটাতে খুব অবহেলা করি। আমরা ভাবতেই চাই না যে সবচাইতে যত্নের বিষয়টা কিন্তু শরীর। এই শরীরের সমস্যা নিয়ে আমরা একেবারে অশিক্ষিত অথবা অল্প শিক্ষিত অথবা অন্য ক্ষেত্রে শিক্ষিত এরকম কোন একজন ওষুধের দোকানদারের কাছে আমরা নির্ভর করি। এবং আমাদের দেশে তো প্রচলিতই আছে যে রোগীরা এসে আমাদেরকে বলে যে ফার্মেসির ডাক্তার আমাকে এই ওষুধটা দিয়েছিল। মানে আমাদের কাছে আসলে চিকিৎসক আর কে চিকিৎসক না, এই বিভাজনটাই আমরা সচেতন না। এবং এটা যে শুধুমাত্র যারা শিক্ষিত না সেই শ্রেণীর মধ্যে যে আছে তা না। অনেকেই আছে ভাবেন যে খুব দ্রুত আরাম পাওয়ার জন্য অথবা আমার পরিচিত, আমার পাশের ফার্মেসি, অনেকদিন ধরে তার অভিজ্ঞতা, তার কাছ থেকে আমি একটি ব্যবস্থাপত্র নিয়ে নেই না কেন। তো আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে রোগীরা কিন্তু এখন অনেক সচেতন। দেখা যায় আমরা আগে যেরকম ডক্টর একটা প্রেসক্রিপশন লিখে দিলে রোগীরা অন্তর্ভাবে সেটা ফলো করতো, এখন কিন্তু তা হয় না। আমরা যখন কোনো ওষুধ দেই, রোগীরা জানতে চান এটা কেন দেয়া হলো, কি সমস্যা। তাহলে রোগীদেরকে আসলে প্রথম মতো সচেতন হতে হবে যে আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করব না। এবং স্টেরয়েড ঔষধটা শব্দটা কিন্তু আমাদের চারপাশে অনেকের মধ্যেই কিছুটা পরিচিতি আছে। শুধুমাত্র তাৎক্ষণিক আরামদায় দেখে অনেকে কিন্তু জানার পরও স্টেরয়েড ওষুধটা ব্যবহার করেন। আর সবচাইতে প্রয়োজনীয় সেটা হচ্ছে আসলে আমাদের টোটাল যে ড্রাগ রেগুলেটরি সিস্টেম, অর্থাৎ আমরা প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ঔষধ যে বিক্রি হয়, এটার জন্য আসলে আমাদের একেবারে কেন্দ্রীয়ভাবে আমাদের এই আইনটা, অনেক ক্ষেত্রে কিছু কিছু আইন আছে যে আইনগুলোর প্রয়োগ নাই, অনেক ক্ষেত্রে হয়তো একেবারে নির্দিষ্ট বা সঠিক যে আইনটি প্রয়োজন, কার্যকর যে আইনটি প্র্যাকটিক্যালি আমাদের প্রয়োজন, সেই আইনটি হয়তো কিছুটা সংশোধন করতে হবে। অর্থাৎ যে কোনো মূল্যে আমাদেরকে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ যে বিক্রি করা ফার্মেসি থেকে, নির্দিষ্ট কিছু ঔষধ ছাড়া, সেই বিধি নিষেধটা আমাদেরকে আসলে অত্যন্ত জোরালোভাবে প্রয়োগ করতে হবে। এবং স্টেরয়েড ঔষধগুলোর ক্ষেত্রে অপব্যবহার রোধ করবার জন্য আমাদেরকে চিকিৎসকদেরও একটি বড় অবদান আছে। যখন আমরা ঔষধগুলো দিয়ে থাকি রোগীদেরকে, শুধু প্রেসক্রিপশনে লিখে না দিয়ে আমরা যেন একটু রোগীকে কিছুটা সময় ব্যয় করে এই জিনিসগুলো ব্যাখ্যা করে বলে দিই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই। আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জেনেছি। আমার মনে হয় যে আমাদের আজকের এই আলোচনাটি প্রতিটি মানুষের দেখা উচিত এবং জানা উচিত স্টেরয়েডের অপব্যবহার সম্পর্কে। আমরা ম্যাম যথার্থই বলেছেন, আমিও আপনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা আমাদের দামি আমাদের জীবনে যা যা দামি আছে, যা যা দামি বস্তু আছে, তার যেমন যত্ন নিই, তার থেকেও কিন্তু বেশি যত্ন নিতে হবে আমাদের শরীরের, আমাদের সুস্বাস্থ্যের। কেননা আমরা যদি ভালো না থাকি তাহলে সবকিছু মূল্যহীন হয়ে যায়। স্টেরয়েডের অপব্যবহার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো এবং আমরা ভালো থাকবো সেই কামনা করছি। আমি ম্যামকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যারা ছিলেন দর্শক, আমি সবাইকে ধন্যবাদ জানাই। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রেমাটোলজিস্ট, এবং আজ আমরা কথা বলেছি স্টেরয়েড ঔষধ এবং এর অপব্যবহার নিয়ে। দর্শক, সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিক লিওপাসিক। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.